আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আমরা দিনাজপুর বোর্ড 2019 সালে চলে আসা এই সৃজনশীল প্রশ্নটি সলভ করব। তাহলে চলো প্রশ্নে চলে যাই। এখানে ক নম্বর প্রশ্নটি হচ্ছে গঠন তাপ কাকে বলে। এখানে আমরা লিখে রাখছি যে কোনো যৌগকে এর উপাদান মৌলগুলো থেকে 1 মোল পরিমাণ উৎপন্ন করার সময় যে পরিমাণ তাপ বা এনথালপির পরিবর্তন হয় তাকে বলা হবে গঠন তাপ। এটা বোঝানোর কিছু নেই, মুখস্থ করতে হবে। খ নম্বর প্রশ্ন হচ্ছে ভিনেগার কিভাবে ব্যাকটেরিয়া ধ্বংস করে। আর ভিনেগার জানে কি অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। ভিনেগার বলতে আমরা কি বুঝি? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে CH3COOH এর 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে বলে ভিনেগার। তো এখানে প্রশ্ন হচ্ছে ভিনেগার কিভাবে ব্যাকটেরিয়া ধ্বংস করে। আমরা যদি ভিনেগার জানি একটা দুর্বল অম্ল বা দুর্বল অ্যাসিড জলীয় দ্রবণে খুব অল্প পরিমাণ বিয়োজিত অবস্থায় থাকে। অল্প পরিমাণ বিয়োজিত হয়ে দ্রবণের মধ্যে এরা আয়ন তৈরি করে। তাহলে আমরা কি লিখব? এটা হচ্ছে একটা দুর্বল অম্ল বা অ্যাসিড। এটা জলীয় দ্রবণে খুব কম পরিমাণ বিয়োজিত হয়ে কি আয়ন দিবে? একটা হচ্ছে CH3COO H+। এই H+ এর প্রভাবে ব্যাকটেরিয়া বাঁচতে পারে না। H+ কি করে? ক্ষতিকর যে ব্যাকটেরিয়া থাকে সেটাকে বা জীবন্ত যে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে মেরে মৃত ব্যাকটেরিয়ায় রূপান্তরিত করে। তাহলে যদি এখানে পরের বিক্রিয়াটা লিখি, হাইড্রোজেন প্লাস এই কী করে? জীবন্ত ক্ষতিকর ব্যাকটেরিয়াকে কি করবে? জীবন্ত যে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকবে ওগুলোকে মৃত ব্যাকটেরিয়ায় রূপান্তরিত করবে। তাহলে আমরা দেখলাম কিভাবে ভিনেগার ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। প্রথমত ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। এটা হচ্ছে একটা দুর্বল অম্ল। আর আমরা জানি দুর্বল অম্ল জলীয় দ্রবণে খুব অল্প পরিমাণ বিয়োজিত অবস্থায় থাকে। এই জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি আয়ন দেয়? CH3COO- and হাইড্রোজেন প্লাস বা H+। এই H+ কি করে? জীবন্ত ক্ষতিকর ব্যাকটেরিয়ার সাথে বিক্রিয়া করে তাকে মৃত ব্যাকটেরিয়াতে রূপান্তরিত করে, অর্থাৎ ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে ফেলে। তাহলে এইভাবে ভিনেগার কি করে? জীবন্ত ক্ষতিকর যে ব্যাকটেরিয়া এগুলোকে ধ্বংস করে ফেলে। এটা হচ্ছে খ নম্বর উত্তর। এবার আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করব। গ নম্বর প্রশ্নটা সলভ করার জন্য আগে আমাদের প্রশ্নটা পড়ি, উদ্দীপকে ওয়াই মৌলটি রঙিন যৌগ গঠন করে ব্যাখ্যা করো। তাহলে আগে আমাদের উদ্দীপকের ওয়াই যে মৌল সেটা শনাক্ত করতে হবে। শনাক্ত করার জন্য আমাদের কিছু কোয়ান্টাম নাম্বার দিয়ে বের করার জন্য একটা ট্রিক্স দেওয়া আছে, যেটা কিন্তু খুব কম সংখ্যক স্টুডেন্টই এই ছকটা বুঝতে পারে। ঠিক আছে, যে ছকে আমার কোন মৌলটার কথা বলছে। তাহলে এটা খুব ভালো মতো খেয়াল করবে যে কীভাবে আমরা বের করতেছি। প্রথমত দেখো কি দেওয়া আছে? ওয়াইয়ের ক্ষেত্রে আমার কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া আছে হচ্ছে 3 and 4। ঠিক আছে, তাহলে কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমার কি থাকবে? 3 থাকবে, 4 থাকবে। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মধ্যে 2 মানে কি বুঝি আমরা? 2 মানে আমরা বুঝি হচ্ছে ডি অরবিটাল। তাহলে আমাদের 3 ডি অরবিটাল যাবে, ডি অরবিটালে যাওয়ার পর এখানে 4 এস অরবিটাল পর্যন্ত যাবে। 0 বলতে আমরা বুঝাই হচ্ছে কি এস। ঠিক আছে, তো এখানে প্লাস মাইনাস হাফ বলতে কি বুঝাই? প্লাস হাফ বলতে বুঝাই প্রথম ইলেকট্রন। এস 0 মানে আমরা যেটা বুঝি, 0 মানে হচ্ছে 4 আর 0 মানে হচ্ছে এস, 4s। এবার প্রথম ইলেকট্রনের জন্য একটা ইলেকট্রন থাকলে শুধু প্লাস হাফ থাকতো, দুইটা প্লাস মাইনাস আছে, তার মানে এখানে দুইটা ইলেকট্রন আছে। তার মানে আমার সর্বশেষ শক্তি স্তর যাবে 4s2 পর্যন্ত। ঠিক আছে, আর এখানে বলা আছে ডি যে অরবিটালটা থাকবে, আমরা জানি ডি এর মোট 5টা অরবিটাল থাকে। ঠিক আছে, 5টা অরবিটালের মধ্যে 4টা বলা আছে প্লাস হাফ। 4টা প্লাস হাফ বলতে যেটা বুঝাইছে সেটা হচ্ছে এরকম। তার মানে এখানে ডি এর মোট 5টা অরবিটাল আর কি, 5টা। ঠিক আছে, এখন 5টা অরবিটালের মধ্যে বলছে 4টা কি হবে? 4টা প্লাস হাফ। প্লাস হাফ বলতে আমরা যেটা বুঝি যে অরবিটালগুলো প্রথম ইলেকট্রনগুলো থাকলে সেগুলো হচ্ছে প্লাস হাফ হয়। তার মানে এখানে মোট 4টা থাকবে হচ্ছে একটা করে সিঙ্গেল ইলেকট্রন, আর এক জায়গায় থাকবে হচ্ছে ডাবল। ঠিক আছে, তাহলে এখানে হলো কি একটা প্লাস মাইনাস মানে এখানে 2টা ইলেকট্রন আছে আর বাকি সবগুলো অরবিটালে একটা একটা করে আছে। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখব যে এখানে কোনটার কথা বলছে, কোন মৌলের কথা বলছে। ইলেকট্রন বিন্যাসটা করে দেখি, 1s2 2s2 2p6 3p6 3d। আমরা 3d অরবিটাল বের করছি। 3d অরবিটালের মধ্যে কয়টা ইলেকট্রন আছে? মোট 6টা ইলেকট্রন আছে, 6টা। আর 4s এর মধ্যে আছে 2টা।
4s। এখন আমরা গুনবো যে এখানে মোট কয়টা ইলেকট্রন সংখ্যা হয়েছে, মোট হয়েছে 26টা। 26টা মানে কোনটা, আয়রন। আয়রনের পারমাণবিক সংখ্যা আমরা জানি কত, 26। তো এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে আয়নটি কোন ওয়াই মৌলটির যে আয়ন সেটা রঙিন যৌগ গঠন করবে, অর্থাৎ কোনো একটা মৌল রঙিন যৌগ গঠন করতে পারে না। মৌলের যে আয়নটা থাকে আয়নটা হচ্ছে রঙিন যৌগ গঠন করে। তাহলে আয়রনের আয়ন হতে পারে 2+ and 3+। আমরা 2+ দিয়ে করি। এবার ইলেকট্রন বিন্যাসটা কীরকম হয়, 1s2 2s2 2p6 3s2 3p6। এখন যেহেতু ডি দেওয়া আছে, ডি এর মোট অরবিটাল 5টা, আমরা 5টা অরবিটালে ভাগ করব। 3d x y, x y কয়টা আছে, 2টা। 2 3d y z 1 3d z x 1 3d x স্কয়ার মাইনাস y স্কয়ার 1 3d z স্কয়ার 1। তারপর হচ্ছে 4s থেকে 2টা ইলেকট্রন চলে গেছে, তাহলে 4s 0। আয়রনের সাথে আয়রন 2+ আমরা ইলেকট্রন বিন্যাসটা করলাম। এটার সাথে আমার লিগ্যান্ড সায়ানাইডটা হচ্ছে এখানে অ্যাড হবে, অ্যাড হয়ে এখানে একটা সন্নিবেশ বন্ধন তৈরি করবে। এবং এখানে দেখা গেছে যে আয়রন এখানে কি প্রথমত এরা কি অবস্থায় থাকে, ডিজেনারেট অবস্থায় থাকে, পরে এরা নন ডিজেনারেট অবস্থায় চলে যায়। এবং এখানে ডি অরবিটালের মধ্যে অর্থাৎ আয়রন এবং সায়ানাইডের মধ্যে বিকর্ষণ সৃষ্টি হয় এবং এখানে কি হয়, ডি অরবিটালের মধ্যে একটা শক্তির পার্থক্য সৃষ্টি হয়। প্রথমে ডিজেনারেট অবস্থায় থাকে, এখানে যে সিঙ্গেল ইলেকট্রনগুলো আছে একটা আরেকটার সাথে এসে অ্যাড হয়ে এরা কি করে, পেয়ার পেয়ার, অযুগ্ম ছিল পরে যুগ্ম হয়ে যায়। দেখো এখানে তখন হয়ে যায় কি ফাঁকা ডি অরবিটাল এবং এখানে ইলেকট্রন যে উপস্থিত অরবিটালগুলো থাকে এদের মধ্যে একটা শক্তির পার্থক্য তৈরি হয়। এখানে এইটার শক্তির পার্থক্য থাকে হচ্ছে বেশি, একটার শক্তি হচ্ছে বেশি। আর যে অরবিটালে ইলেকট্রন অবস্থান করতেছে যুগ্ম অবস্থায় এটা শক্তি থাকে কম। তাহলে এখানে শক্তি বেশি, এখানে কম। তাহলে প্রথমত সবগুলো অরবিটালের শক্তি সমান ছিল, পরবর্তীতে যে এখানে শক্তির পার্থক্য তৈরি হয়েছে, এটা শক্তি বেশি হয়ে গেছে, এটা শক্তি কম হয়ে গেছে এবং এখানে একটা শক্তির পার্থক্য সৃষ্টি হয়েছে, যেটার সূত্র হচ্ছে ডেল ইজ ইকুয়াল টু এইচ নিউ বা ইজ ইকুয়াল টু ইয়ন মাইনাস বা E2 মাইনাস E1। ঠিক আছে, তো এখান থেকে আমরা লিখব কি, যেহেতু আমাদের মেইন কথা হচ্ছে রঙিন যৌগ গঠন করা, রঙিন যৌগ এখন কিভাবে গঠন হবে এটা আমাদের জানতে হবে। তাহলে এখানে যতটুকু শক্তির পার্থক্য তৈরি হবে ততটুকু শক্তির পরিমাণ নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করবে কে, এই ফেরাস আয়নটা। নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের এই পার্থক্য পরিমাণ শক্তি শোষণ করবে, শক্তি শোষণ করে তার কাছাকাছি শক্তির যে ডি অরবিটাল থাকবে সেখানে আলোটা প্রতিস্থাপিত করে দেবে বা স্থানান্তরিত করে দিবে। তাহলে এখানে কি হবে, জলীয় যে আয়রন বা ফেরাস আয়ন থাকবে, আয়নের দৃশ্যমান বর্ণের আলো যদি এখানে পড়ে তখন এই ফেরাস আয়নের যে ডি অরবিটাল ইলেকট্রনগুলো দুটি শক্তি স্তর যে এখানে পার্থক্য তৈরি হয়েছে, পার্থক্য পরিমাণ শক্তি শোষণ করে এর কাছাকাছি যে ডি অরবিটালটা থাকবে সেখানে স্থানান্তরিত করে দিবে। তখন দৃশ্যমান আলো যে অবশিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো প্রতিফলিত হয়, যার বর্ণ শোষিত হয়ে আলোর বর্ণের সম্পূরক একটা বর্ণ তৈরি করবে, তখন ফেরাস আয়নের কালারটা হয়ে যাবে সবুজ। যেহেতু সবুজ একটা রঙিন কালার, অর্থাৎ দৃশ্যমান আলোর যে 7টা কালার আছে তার মধ্যে একটা কালার, তাহলে আমরা বলতে পারি এই যে আমার জটিল আয়নটা তৈরি হয়েছে সেটা হচ্ছে রঙিন যৌগ। আচ্ছা, এখানে আমরা দেখলাম যে রঙিন যৌগ কিভাবে গঠন হয়, এবার আমাদের বুঝতে হবে সম্পূরক কী। সম্পূরক হচ্ছে আমরা অনেক সময় যখন ছোটবেলায় কালার করতাম, দুইটা কালার মিক্সড করে নতুন একটা কালার তৈরি করলাম। ঠিক আছে, তাহলে যে দুইটা কালারকে আমি মিক্সড করে নতুন একটা কালার তৈরি করছি, ওই দুইটা কালারকে বলা হয় পরস্পরের সম্পূরক বর্ণ বা কালার। ঠিক আছে, তাহলে এইখানে কি হচ্ছে, একটা বর্ণ কি হচ্ছে শোষিত হয়ে যাচ্ছে, পরে আরেকটা বর্ণ কি হচ্ছে প্রতিফলিত হচ্ছে। তাহলে দুইটা কালার পরস্পরের কি হয়ে যায়, সম্পূরক হয়ে যায়। তখন মেইনলি একটা কালার শোষণ করলে পরবর্তীতে আমরা যে কালারটা দেখতে পাই সেটা হচ্ছে সবুজ কালার, অর্থাৎ যে বর্ণটা শোষিত হচ্ছে ওই বর্ণটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সবুজ। তাহলে যে কালারটা শোষিত হয়েছে এবং যে কালারটা আমরা দেখতে পাচ্ছি এই দুইটা কালার হচ্ছে পরস্পরের সম্পূরক। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমাদের ফেরাস যে মৌল এবং এটার যে জটিল যৌগ গঠন হয়েছে, আয়নটা কিভাবে রঙিন হচ্ছে। রঙিন হচ্ছে কেন, কারণ এখানে একটা শক্তি ডি অরবিটালের মধ্যে একটা শক্তির পার্থক্য তৈরি হচ্ছে এবং এই পার্থক্য পরিমাণ শক্তি এই ডি অরবিটাল কী করে, শোষণ করে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা কী করে, দৃশ্যমান আলোতে স্থানান্তরিত করে, তখন সেখান থেকে একটা প্রতিফলিত সম্পূরক কালার আমরা দেখতে পাই, সেটা হচ্ছে সবুজ। এটা হচ্ছে গ নাম্বারের উত্তর। এবার আমরা ঘ নম্বর প্রশ্নটা সলভ করব। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে
উদ্দীপকের আয়নদ্বয়ের গঠনাকৃতি অভিন্ন কিনা মানে একই কিনা তার যথাযথ কারণ সহ বিশ্লেষণ করো। তাহলে উদ্দীপকে আমরা তো ওয়াই শনাক্ত করে ফেলছি, ওয়াই হচ্ছে গিয়ে আয়রন। এবার হচ্ছে আমাদের এক্সটা শনাক্ত করতে হবে একই নিয়মে, যেভাবে আমরা ওয়াই শনাক্ত করছি ওইভাবে এক্স মৌলটাও শনাক্ত করবো। আগের মতোই দেখো এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা হবে একবার 3 একবার 2। এল মানে 2 মানে হচ্ছে এখানে 3D বুঝাইছে, তাহলে এটা হচ্ছে 3D এবং 3D অরবিটাল 3D তোমার উপশক্তি স্তরের ক্ষেত্রে মোট 5টা অরবিটাল হচ্ছে। এখানে 3 প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3, এল মানে 2, 2 মানে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তাহলে সহকারী 2 মানে হচ্ছে ডি। তার মানে এখানে 3D আমার উপশক্তি স্তর বোঝাইছে যেখানে অরবিটাল আছে মোট 5টা। বলা হয়েছে 5টা অরবিটালের 5টা ইলেকট্রনই যেগুলো থাকবে সবগুলো স্পিন হবে প্লাস হাফ। প্লাস হাফ মানে হচ্ছে সবগুলোতে সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন যাবে, তাহলে সবগুলোর কি হবে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে প্লাস হাফ, মানে সবগুলোতে সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন গেছে। এবার পরেরটা দেখো, পরেরটাতে বলছে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4, এস মানে হচ্ছে 0 মানে হচ্ছে এস অরবিটাল। তো এখানে প্লাস হাফ মানে হচ্ছে প্রথম ইলেকট্রনের জন্য হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, তার মানে এসে ইলেকট্রন আছে কয়টা, একটা। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, এক্স শনাক্তকরণের জন্য আমরা লিখি প্রথমে আমাদের যাইতে হবে মোট 4s পর্যন্ত, যেখানে 4s এ ইলেকট্রন হচ্ছে একটা, ডিতে ইলেকট্রন হচ্ছে মোট 5টা। আচ্ছা, তাহলে আমরা শনাক্ত করি ফার্স্টে 1s 2x শনাক্ত করি, x 1s 2 2s 2 2p 6 3s 2 3p 6 3d, ডিতে কয়টা থাকবে বলছি যে 5টা ইলেকট্রন থাকবে। যেটা এখানে দেখো 1 2 3 4 5 5টা অরবিটাল দেখানো হয়েছে এবং 5টাতে কি দেওয়া আছে প্লাস হাফ, মানে 5টা অরবিটালের মধ্যে 5টা সিঙ্গেল ইলেকট্রন থাকবে। তাহলে এখানে দেখো 3dতে মোট আছে ইলেকট্রন 5টা, 4s এ কয়টা ইলেকট্রন আসবে, একটা। এখন আমরা গুনবো মোট এখানে কয়টা ইলেকট্রন আছে। 25 কার পারমাণবিক সংখ্যা বলো তো, এখানে তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে 24 কার ক্রোমিয়ামের, তাহলে এখানে আমার কি দেখানো হয়েছে এক্সটা হচ্ছে ক্রোমিয়াম। যেহেতু এখানে ক্রোমিয়ামের আয়ন বোঝাইছে বা আয়ন বলছে, তাহলে আয়ন হচ্ছে ক্রোমিয়াম হয় 3+, তাহলে পরবর্তীতে আমরা দেখব ক্রোমিয়াম 3+। 1s2 সর্বস্থ শক্তি স্তর থেকে 3টা ইলেকট্রন কি করছে দিয়ে দিয়েছে, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 3 4s0। 4s এ কোনো ইলেকট্রন নাই, এখান থেকে একটা গেছে, এখান থেকে 2টা গেছে, মোট 3টা ইলেকট্রন গেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখলাম যে ক্রোমিয়ামের ডিতে এটা আমরা অরবিটাল আকারে এবার লিখব। দেখো এখানে সর্ববস্থ শক্তি স্তর হচ্ছে এইটা, তাই না, এটা হচ্ছে সর্ববস্থ শক্তি স্তর, কিন্তু আমাদের করতে হবে হচ্ছে 3d আর 4s এর সাথে। তাহলে 3dতে মোট আমি যদি অরবিটাল সংখ্যা কয়টা অরবিটাল থাকে 3dতে 5টা, 1 2 3 4 5, তারপর আছে 4s, 4s এর পর আছে 4p, তাই এটা 3d এটা 4s আর 4pতে থাকে মোট 3টা, এটা হচ্ছে 4p x 4p y 4p z। ওকে, এবার দেখি হচ্ছে ডিতে কয়টা ইলেকট্রন আছে, আয়নের ক্ষেত্রে মোট 3টা, তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা। ঠিক আছে, তাহলে এখানে 3ডির বাকি 2টা অরবিটাল ফাঁকা আছে, 4s অরবিটাল ফাঁকা আছে। এবার আমরা জানি হচ্ছে ক্রোমিয়ামের ক্ষেত্রে আমাদের এখানে দেখানো হয়েছে লিগ্যান্ড হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সাথে আমার এখানে কি জটিল যৌগ গঠিত হয়েছে, অ্যামোনিয়ার সাথে এক্স মানে হচ্ছে ক্রোমিয়ামের। তাহলে জটিল যৌগ সংকেতটা যদি লিখি, সংকেতটা হচ্ছে এরকম, এক্স মানে কি ক্রোমিয়াম অ্যামোনিয়া। এখন দেখো লিগ্যান্ড, অ্যামোনিয়া হচ্ছে লিগ্যান্ড, লিগ্যান্ড কি করে সে ইলেকট্রনের যোগান দেয়। ঠিক আছে, এখানে তাহলে কয় জোড়া, মোট 6 জোড়া কি আছে ইলেকট্রন আছে। ঠিক আছে, এই 6 জোড়া যে আমার লিগ্যান্ড আছে এখানে কি করবে, এখানে এসে যে ফাঁকা অরবিটালগুলো আছে এখানে এসে যুক্ত হবে। তাহলে এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে কি, এখানে 2টা যেহেতু 6 জোড়া, তাহলে এখানে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 6 জোড়া। দেখো সবগুলোকে এখন ফিল আপ করে ফেলছে। তাহলে যদি এখন এখানে কোন ধরনের সংকরণ আছে এটা যদি বের করতে চাই, তাহলে ডি হচ্ছে 2 D2S
sp3d²। তাহলে এখানে কোন ধরনের সংকরণ আছে? s একটা, p হচ্ছে 3টা, sp3, d হচ্ছে 2টা, d²। এবার আমরা জানি অ্যামোনিয়ার সাথে ক্রোমিয়ামের সন্নিবেশ বন্ধন গঠিত হয়। সন্নিবেশ বন্ধন বলতে বোঝায় এখানে হচ্ছে অ্যামোনিয়া কি করবে, ইলেকট্রনের যোগান দিবে, আর ইলেকট্রনের যোগান দিচ্ছে, আর ক্রোমিয়াম কি করতেছে, এই অ্যামোনিয়ার সাথে ইলেকট্রন শেয়ার করতেছে। এভাবে যে বন্ধন গঠিত হয় সেটাকে বলা হয় সন্নিবেশ বন্ধন। তাহলে এখানে আমরা ফার্স্টে কি দেখছি, ফার্স্টে সংকরণ দেখছি, এখানে কি সন্নিবেশ বন্ধন গঠিত হয়েছে এটা দেখছি। এবার আমাদের বলছে গঠন আকৃতি। এবার আমাদের এখানে একটা গঠন আকৃতি আঁকতে হবে। তাহলে গঠন যদি করি, গঠনটা হচ্ছে এটার গঠন কি হবে, ক্রোমিয়াম। তাহলে দেখলাম এই জটিল যৌগটার গঠনটা হচ্ছে অষ্টতলকীয়, ঠিক আছে। তাহলে প্রথম থেকে বলি যে এখানে আমাদের বলা ছিল ক্রোমিয়াম, আমরা এক্সট্রা শনাক্ত করে নিচ্ছি, এটা হচ্ছে ক্রোমিয়াম। তো ক্রোমিয়াম 3+ আয়নের আমরা কি দেখাবো, গঠন দেখাবো। তো এখানে একটা জটিল যৌগ গঠন হয়েছে, জটিল যৌগটা দেখলাম। তো এখানে 3D-তে আছে 3টা ইলেকট্রন, আর এখানে দুইটায় কি ফাঁকা আছে, এসও ফাঁকা আছে, পি এর যে 3টা অরবিটাল এটা হচ্ছে ফাঁকা আছে। তো এখানে দেখলাম যে এখানে লিগ্যান্ড আছে মোট 6টা, এরা 6টা কি করে এখানে দান করে দেয়, ঠিক আছে। তাহলে এখানে প্রত্যেকটা অরবিটাল কি হবে, ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে গেলে এখানে কি হয়, সন্নিবেশ বন্ধন গঠিত হয় এবং গঠনটা হয়ে যায় অষ্টতলকীয়। এটা আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে বের করছি, এবার হচ্ছে আয়রনের ক্ষেত্রে বের করব। এবার আয়রনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, 2+ মানে হচ্ছে সর্বোচ্চ শক্তি স্তর থেকে 2টা ইলেকট্রন দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পর এখানে দেখা গেছে কি এটা হচ্ছে D3D এর হচ্ছে জেনারেট অবস্থা, ডিজেনারেট অবস্থা, সেখানে 4s এবং 4p-তে কোনো ইলেকট্রন নাই, ঠিক আছে। এবার কি হবে, নন ডিজেনারেট অবস্থায় যাবে, যখন হবে এই সিঙ্গেল ইলেকট্রনগুলো কি হবে, এখানে যুগ্ম হয়ে যাবে, যুগ্ম ইলেকট্রন হয়ে যাচ্ছে, যুগ্ম ইলেকট্রন হবে। আর এখানে আমাদের কি হয়েছে, আমরা দেখলাম যে আয়রনের সাথে অ্যামোনিয়াগুলো কি সন্নিবেশ বন্ধন গঠন করতেছে। সন্নিবেশ বন্ধন মানে অ্যামোনিয়া হতে 6টি অ্যামোনিয়া হতে মোট 6 জোড়া যে ইলেকট্রন থাকবে, ইলেকট্রন এখানে শেয়ার করবে। শেয়ার করলে এখানে যে ফাঁকা অরবিটালগুলো ছিল এখানে এই ইলেকট্রনগুলো এসে ঢুকতে থাকবে। তাহলে এখানে কি ধরনের সংকরণ হবে, এখানে ডি হচ্ছে 2টা, তারপর এস একটা, আর পি হচ্ছে 3টা। তাহলে এখানে কোন ধরনের সংকরণ হবে, sp3d²। তাহলে আগেরটার ক্ষেত্রে ক্রোমিয়ামের যে জটিল যৌগ ছিল ওইখানেও তোমার সংকরণটা সেমই ছিল, sp3d², এক্ষেত্রেও সেম। এবং এই ক্ষেত্রে দেখা যায় গঠনটা ওইটার ক্ষেত্রেও কি অষ্টতলকীয় একটা গঠন ছিল, এটার ক্ষেত্রেও গঠনটা হচ্ছে অষ্টতলকীয়। তাহলে আমরা বলতে পারি দুইটা আয়নের গঠনই হচ্ছে অষ্টতলকীয়, মানে অভিন্ন বা একই। তাহলে নিচে লিখে দিব যে উদ্দীপকের আয়নদ্বয়ের, এটা হচ্ছে ঘ নম্বরের উত্তর। আশা করছি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।